আজিজ ভাই, লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম, সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে। সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে তারা কাজে লাগাতে চান। ডক্টর ইউনূসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে? মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনূসের এক ধরনের সমঝোতা হয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে। একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো রকম কোনো ডিস্টার্ব না করে। একটা গুজব আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই? ধন্যবাদ আপনাকে। লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন, আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন না। 1 ঘন্টা 20 মিনিট কথা হয়েছে, দ্বিপাক্ষিক কথা হয়েছে, এখানে তৃতীয় ব্যক্তি ছিল না। সুতরাং এটা আমরা অনুমান করতে পারি, হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি। যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো ব্যবহার করা হতে পারে, এটা বলেছে আপনার আপনার বিএনপির আপনার স্পোকসম্যান, তিনি বলেছেন। তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতিসম্পন্ন লোক, তাকে কিন্তু ব্যবহার করা যায়। আজিজ ভাই একটু পরিষ্কার হয়ে নি, মানে বিএনপির স্পোর্টস পারসন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনূসকে বিএনপি কাজে লাগাতে পারে, তাহলে আর আমরা কার সূত্রের জন্য অপেক্ষা করব? মানে কোন সূত্র? না, সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে 2 জন ব্যক্তি রুদ্ধদ্বার বৈঠক করেছে, সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকেই তিনি পেয়েছেন, নাইলে বললেন আমি তাও ধরে তা ধরে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয়, তাহলে ইউনূস সাহেব তার ক্ষমতায় থাকছেন না। তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট শোনে, সুতরাং তাকে তো ব্যবহার করাই যায়। তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সময় 6 তলায় হাঁটায় উঠায় লিফট বন্ধ করে, তখনও বলছি যে তিনি জাতীয় সম্পদ, তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি, কারণ তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে। না না, সেই ব্যবহার এখন অন্তর্বর্তী কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি, সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান, তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব, যে সাহায্য চান, কিন্তু কেউ সাহায্য করে না, কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোনো দেশই আস্থা রাখতে পারে না। এই জন্য তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না, কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই। সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই, সেই প্রসঙ্গে আমরা আসবো। আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন? না, আমার তো মনে হয় না। তাহলে মানে বিএনপির স্পোকসপারসন যখন এই কথা বললো, তাহলে এইটার মানেটা কি, এটা ইন্টারপ্রিটেশনটা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি কাজে লাগাতে পারে? আমার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না। ওকে, কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমনই প্রকৃতির মানুষ, আমার ধারণা হয়েছে তাকে নিলেই এই সরকারকে সে যা মনে চায় তাই করতে থাকবে, সে কারো কথা শোনে না। মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, সে বলেছে, ডাইরেক্টলি বলেছে, একটা টেলিভিশনে আমার সামনে বলেছে, উনি বক্তৃতা করেন, উনি বক্তৃতা শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, কোনো উত্তর দেয় না, সবাইকে ডেকে নেয়। বিএনপি তাহলে মোটামুটি ভাবে একজন আজ্ঞাবহ প্রেসিডেন্টই চায়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তার কথা শুনবেন না। না, আজ্ঞাবহ বলছে না, কারণ বিএনপি তো তার 31 দফা সংস্কারে তো বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে, হয়তো চাইবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায়, সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা দিতে হবে। সুতরাং এটা তো তাকে অ্যালাউ করা যাবে না। তাহলে আমরা বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেটা কি কাজ? না, তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে। ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠান, রাষ্ট্রনায়ক, হেড অফ স্টেট, বিভিন্ন জায়গায় আমরা
উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো, বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো, সেটা হতে পারে। তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না। দ্বিপাক্ষিক আলোচনায় আমরা অনুমান করতে পারি। আজিজ ভাই, আমি আসলে আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে, অনেক আগে থেকেই আর কি, গত 15 বছরে শেখ হাসিনা যখন তার এই, আমি কি বলবো, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায়, যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির তিনি যখন ধ্বংস করতেছিলেন, আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য। আমি যেই কারণে জিনিসটা বুঝতে চেয়েছি সেইটা হইল যে বিএনপির স্পোক্সপারসন যখন ডক্টর ইউনূসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে, এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কটার জের ধইরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো আমরা পরে আসবো, তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনূসকে কাজে লাগানো যেতে পারে? এইদার ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই, আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন। অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি থাইকা যান আমরা যখন আসবো। এইদার ওয়ে বিএনপির মেসেজটা তো তাই না, নাকি আসলে কি আপনি কি? না সেটা আমরা জানি না তো কি মেসেজ। তবে আমি এইটা বলতে পারি, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকশো করেছি, আমি লিখেছি, কাল বেলাতে ছাপা হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি। আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। সুতরাং তাকে ব্যবহার করা যায়, সে দেশের স্বার্থে কাজ করতে পারে। আমি এটাই বোঝাইতে চাইছি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না, এবং ব্যবহার মানে কি, এটা তো খুবই দুর্ব্যবহার করলো, খুবই দুর্ব্যবহার করলো। লিফট বন্ধ করে 6 তলা উঠালো। তখনই আমি লিখেছি, তখনও তার পক্ষে আমি স্ট্যান্ড নিয়েছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে খুব নরম স্বৈরাচার। তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না, আমার কাছে এটাই মনে হয়েছে। লন্ডন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নরম স্বৈরাচার। এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসব, কিন্তু আমি জনাব আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই। জনাব আজাদ মজুমদার, আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি, যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কি? প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ, প্রধান উপদেষ্টার যত বার্তা, প্রধান উপদেষ্টা যে সরকারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সেকশনের কাজটা একটু যদি বলেন আপনি। না, আমি আপনার ডেফিনেশনে একটু ভুল আছে। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব না। ওকে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, রাইট, ওকে, জি, প্রেস সেকশনের কাজ করেছি। জি, এটা কাজ কি প্রধান উপদেষ্টার কাজ, বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন, সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা, এটাই আমি মনে করি মোটা দাগে প্রেসিং এর কাজ। সেটা কি শুধু প্রধান উপদেষ্টা, না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের, বা সরকারের অন্যান্য অংশেরও, নাকি প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন, তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি এই উপদেষ্টা পরিষদ সম্পর্কিত, আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে। এটার মধ্যে আমরা অন্যরকম কিছু দেখি না। তো স্পষ্টত এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে, কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে, সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা, সে ব্যাপারে তো আর কাজ করে না, তাই না? না, আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন। এখানে পিক এন্ড চুজের কোনো ব্যাপার নেই। এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন, কারণ আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং সাধারণত তাদের আউটরিচটা একটু বেশি, এটা খুব স্বাভাবিক জিনিস, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলী। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রায় 800 সাংবাদিক সংযুক্ত আছেন।
তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন। আমাদের সরকারের যেহেতু জনবল কম, বা আমাদের সরকারের আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমি একটু শেষ করি প্লিজ। রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে, তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে। আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে। খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন, কিন্তু মানুষ জানতে পারছেন না। সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি, তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে, এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় এটা পরিষ্কার জনাব মজুমদার, এটা পরিষ্কার। আমি আপনাকে আমি পিক এন্ড চুজটা কি বলেছি সেটা আবার বলি। আপনাদের উপদেষ্টা পরিষদে 22 জন, আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি, 22 জন উপদেষ্টা রয়েছেন। 3 জন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন, 6 জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায়, এবং 1 জন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায়। এই যে 22 যোগ 3 যোগ 25 যোগ 6 31 আর 32, এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন, তাই না? সবার কাজ তো সবসময় করতে পারেন না, যত অনুরোধই করুন, যত অনুরোধই যে করুন। ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা জানাতে। ধরেন 20 জন উপদেষ্টা আপনাদেরকে জানালেন, আপনারা কোন উপদেষ্টাটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার, তাই তো? না, আমরা চেষ্টা করব 20 জন উপদেষ্টাটাই নিতে। আমরা 20 জন উপদেষ্টা যদি আমাদেরকে অনুরোধ জানান, তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেষ্টাটাই পর্যায়ক্রমে। এর মধ্যে কি কোনো গ্রেডিং করেন, আগে পরে করেন, যে এটা আগে করবেন? যেমন আসিফ নজরুল একজন বড় উপদেষ্টা, তারটা আগে করব, সালাউদ্দিন সাহেব একটা বড় উপদেষ্টা, তারটা আগে করব, আসিফ মোহাম্মদ এরকম আমরা কাজটাকে গ্রেডিং করি, যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা যেই তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার, আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তি কোনো মুখ্য নয়, কাজটাই হলো মুখ্য। কাজটা মুখ্য। সেই কাজটা কোনটা মুখ্য সেটা আপনারা কিভাবে বোঝেন? ধরেন আমি উপদেষ্টা হলে তো আমি সারাক্ষণ আজাদ, আমার ছোট ভাইয়ের মতো আজাদের কাছে অনুরোধ করতে থাকতাম যে আমারটা সামনে আনেন। আপনারা এটা কিভাবে ঠিক করেন সেটা আমি জানতে চাইছি। এটা আমরা আমাদের জাজমেন্ট, আপনাদের জাজমেন্ট, আমাদেরও তো একটা জাজমেন্ট আছে, কোনটা মুখ্য। আপনাদের অবশ্যই আমাদের জাজমেন্ট আছে। আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে, আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকে, উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন, আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি। ফ্যান্টাস্টিক। এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন, আপনারা এবং প্রধান উপদেষ্টা আপনার সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন, সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন, সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন? না, আমরা মনে করেছি যে এটা প্রয়োজন, এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত। আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না। অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং এ কাজ করতেন, আমার কোনো সন্দেহ নাই, এটাতে আমার কোনো সন্দেহ নাই। আমরা খুবই প্রফেশনালি আমরা নিজেরা বার্তা তৈরি করি, সেই বার্তা আমরা সাথে সাথে ডিসেমিনেট করার চেষ্টা করি। পাশাপাশি আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না, আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারি। এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস সক্রিয়ভাবে কাজ করে। আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করি। দুইটা প্রশ্ন আমি একটু বোঝার জন্য, দুইটা শেষ প্রশ্ন। আপনারা এগুলি করতেছেন, এগুলি আমি দেখতেছি, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো এগুলি। দুইটা প্রশ্ন। এক হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বা 10 মাসের মধ্যে 11টা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে, এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করেছেন, তাই তো? একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায়, প্রেস উইং তো খুব স্বাভাবিকভাবে তার সাথে যাবেন, কারণ তার অনেকগুলো এই বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি। ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই, এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল? এটা রাষ্ট্রীয় সফর। এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে। রাষ্ট্রীয় সফরে উন্নীত কিভাবে করা হলো, মানে এটার ক্রাইটেরিয়াটা কি? আমাদেরকে ব্রিটিশ হাইকমিশনার নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটিশ হাইকমিশন এসে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন, আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি
এর মধ্যে? অবশ্যই দেখেছি, অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি। কাদের সাথে? সেখানে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? স্ট্যাটাস কিরকম? আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের জাতীয় উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? সেটা আপনার কোথায় দেখা জুনিয়র মিনিস্টার না, সেটা আমি আপনি কিন্তু আমাকে কথা শেষ করতে দিচ্ছেন। জি জি, আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে, সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে ওনার সাথে অ্যানাদার জুনিয়র মিনিস্টার, আবার আপনার ওনাদের পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে। তারপরে এশিয়া প্যাসিফিক বিষয় হতে পারে জুনিয়র মিনিস্টার। একটা ক্যাবিনেট মেম্বারের সঙ্গে দেখা হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের? একটা ক্যাবিনেট মেম্বার, কোন রাষ্ট্রীয় সফরের প্রটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে। যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন, যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে, তাদের সাথে ওনার দেখা হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি জনাব আজম মজুমদার, আপনি দীর্ঘকাল আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, আপনি যাদের নাম বলেছেন, আপনি লন্ডনে গেলে তাদের সাথে আপনারও দেখা হইতো। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি লন্ডনে পড়াশোনা করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যাদের নাম আপনি বলেছেন তাদের সাথে আপনারও দেখা করা, বৈঠক করা সম্ভব হইতো। আমার এটা ৭ম বারের মতো আমি লন্ডনে গেছি, এর আগে ৬ বার আমার এনাদের কারোর সাথে দেখা হয়নি। কারণ আপনি দেখা করতে চান নাই? না, আমি দেখা করতে চাইলেও দেখা হতো না। বিষয়টা আপনি যত সরলীকরণ করছেন, আমার কাছে মনে হয় না বিষয়টা অত সরল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার একটু আজিজ ভাইয়ের কাছে যাই। জনাব আজাদ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির মধ্যে বা বিএনপির আচরণে কি এইটা এরকম বোঝা যায় না যে বিএনপি অলরেডি ইন পাওয়ার? বিএনপির জায়গা থেকে ইলেকশন ডিসেম্বরে হতেই হবে, এইটা না করলে আমরা আন্দোলন করব, এক ধরনের জিম্মিকরণের জায়গা কি আমরা দেখি না? আমরা কি এইটা দেখি না? আমি এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় আসে হলো এনসিপি এবং জামাত ইসলাম, এটার আচরণ দেখে মনে হয়। আর আজাদ মজুমদার সাহেব যে লন্ডনে বললো সরকারি সফর, না, আমরা আজাদ মজুমদারের কথা পরে আসি। মানে আপনি কিভাবে এনসিপি আর জামায়াত ক্ষমতা আসে আপনি এরকম করে আপনি বলেন? আমি তো দেখি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি সবকিছু প্রভাবিত করতেছে। বিএনপি, হ্যাঁ, বিএনপি তো করতেছে তো এটা। আপনি সচিবালয়ে দেখেন, হ্যাঁ বিএনপি করতেছে, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার এনসিপির লোক বসিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে। এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত লোক, তিনি একদিনও এদেরকে লেখাপড়ার কথা বলে না। অটোমেশনের যুগ, বিজ্ঞানের যুগ, এই 8টা ব্যাচ কিন্তু ধ্বংস হয়ে গেল। এই জাতি আপনি দেখেন, এই ছাত্ররা এখন সরকার চালানোর ব্যস্ত, লেখাপড়ায় ব্যস্ত নাই। এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো, আবার ইলেকশনে ঢুকে। আজিজ ভাই, এগুলি খুব জেনারেলাইজড কথা। ছাত্ররা এখন সরকার চালানোয় ব্যস্ত, লেখাপড়ায় নাই। ছাত্রদের মধ্যে মাত্র 2 জন উপদেষ্টা, 22 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা। জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা 2 জন থাকতে পারবে না সরকারে? না, সরকারে থাকতে পারবে না তা না, কিন্তু সরকারে থাকার পরে খাল খনন যদি রেড কার্পেট বিছায়া হয়, 6 দিনে যদি হেলিকপ্টার 18 বার দৌড়াতে হয়, এই ধরনের আজিজ ভাই খুব বিনয়ের সাথে বলি, ওইখানে একটা রেড কার্পেট, মানে এটা বলতে রেড কার্পেট, একটা জায়গার মধ্যে ভদ্রমহিলারা ভদ্রলোকরা নামবেন, পায়ের মধ্যে কাদা লাগবে, অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে, সেখানে একটা জিনিস বসানো হয়েছে, সেখান দিয়ে নাইমা তারা এখানে গেছে। এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায়? না, মহাভারত অশুদ্ধ হয়েছে। আপনারা এই ঘটনা 8 মাস আগে রাজেশ ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে, এটাকে খুব ভালো উদাহরণ। এখন শোনেন না, ঠিক আছে, ভালো হতেন না। এই যে কয়েকদিন আগে দেখেন, ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেলও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী, আপনি ছাত্রদের স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং, ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, বাচ্চা শিশু রেপ করছে না, ফাঁসি হলো তো। বড় ছোট নাই, এতে বড় ছোট নাই, কিন্তু তারা তো রাজনীতি করছে, তারা তো পার্টির, এবং যার বিরুদ্ধে এই সেক্স স্ক্যান্ডাল বেরোইছে সে তো নেতা। আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে
এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে, সে জবাবটা আসুক, আমরা একটা দেখি। এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না। আমার মনে হয় আপনি শুধু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা দেখেন, আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাতেছে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে, এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল এটা সব জায়গায় বাগড়া দিচ্ছে যাতে ইলেকশন স্লো হয়, ইলেকশন পিছিয়ে যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণও মনে হয় তিনি সুবিধা পাইলেই ইলেকশন পিছিয়ে দিবে, ইলেকশন দিবে না। কোনোদিন এরকম মনে হয় না আজিজ ভাই, এটা বিএনপির প্রপাগান্ডা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে আর কেমনে বলবে, মানে কনসিস্টেন্টলি বলে আসছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। আমি বলছি ডিসেম্বর থেকে, আমি বলছি বলেন তো। প্রথম শোনেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। যদি কেউ একমত না হয় নির্বাচনে যাব, ওয়েবসাইটে দেব, যাবে তো। আমি যাবে আপনার কাছে বলছে আলাদাভাবে, আমার কাছে আলাদা করে বলা দরকার নাই, আমি আলাদা করে কারো কাছে শোনেন, আমি শোনেন না, আপনি বলেন না, শোনেন। এই যে আপনি বললেন যে আমি বলতেছি তীব্র তাপদাহ ছিল রাজনৈতিক অঙ্গনে, এই লন্ডনের বৈঠকের পরে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন একটা রাজনৈতিক আবহাওয়া হচ্ছে। আপনারাই তাপদাহ, আপনারাই বৃষ্টি, এই প্রবলেমটা সৃষ্টি করছেন আপনি, প্রবলেমটার সলিউশনও দিতেছেন আপনি। আমি তো কোনো প্রবলেম দেখি নাই, রাজনৈতিক অঙ্গনে কোনো প্রবলেম ছিল না, টক শোতে প্রবলেম ছিল, কারণ আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন যে ডক্টর ইউনূস সলিউশন দিবেন না। নো, ডক্টর মোহাম্মদ ইউনূস টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে, এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে, কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি বাট ইত্যাদি, এছাড়া কোনো শর্ত নাই, নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আজিজ ভাই, ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অন্যায় হইতেছে। তিনি বাট দিয়ে বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করে, যতটুকু সংস্কার করে আমরা ততটুকু সংস্কার দিয়ে নির্বাচনে যাব, সংস্কার যদি না করে তাইলেও আমরা নির্বাচনে যাব। কোনোভাবেই জুনের পরে উনি যাবে, আমি একটা কথাতেও এটা আমি বুঝি নাই। আপনি কেন বুঝছেন সেটা আমারে বলেন। প্রথমে আমি বলি এই জায়গা ছিল, পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল। আমাদের প্রেসিং উইং আমার জীবদ্দশায় সবচাইতে অ্যাক্টিভ প্রেসিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাত্রেবেলা প্রেস দিয়ে কয়ে গেল ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, এটা লাগাই দিল, এই যে এখান থেকে আর সরতেছে না। এখন ওইটার ইউনূস সাহেব সুযোগ পাওয়া গেছে। আপনি বলেন তো, উনি এই যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তারপরে বিচার এবং সংস্কার, এটা যদি মানে শব্দটা কি হয়েছে যে একদম যদি পর্যাপ্ত হয় তাহলে নির্বাচন। উনি তো একটি বিচারের মাত্র চার্জশিট দিতে পারছে, না বিচার 50 বছর লাগবে। আরে বিচার এবং সংস্কারের কথা তো উনি তো বিচারটার একটা জায়গায় নিয়ে আসতে হবে, সেটা তো চার্জশিট, এজাহার, এটা দিয়ে তো আপনি, কারণ বিচারের তো কতগুলি ধাপ আছে, আপনি ট্রাইব্যুনালে যাবেন, এপিলেট ডিভিশনে যাবেন, তারপরে এটা শেষ হবে। তো আপনি বিচারের সাথে আপনার লিংক আছে, আপনি বলতে পারেন। তাহলে আপনি বলেন সে পর্যাপ্ত বিচার শব্দটা পর্যাপ্তটা কি? আমি তো 10 মাসে একটি বিচারের চার্জশিট দিতে পারছে। উনি যতগুলো কেস আছে তো 50 বছর লাগবে ওনার বিচার করতে। উনি তো বলেন না বিচার শেষ করতে হবে, উনি কখনোই বলেন না বিচার শেষ করার কথা। আজিজ ভাই, পর্যাপ্ত বলছে, পর্যাপ্ত সংখ্যা, পর্যাপ্ত শব্দের অর্থ আছে। পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না, পর্যাপ্ত মানে ভাই আমি বলি, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না। এখন তো মাত্র একটা এজাহার হয়েছে। এই মামলাগুলি বিভিন্ন রকম মামলা আছে, সবগুলি মামলার কিছু কিছু জায়গায় বিচারটা শুরু হওয়াটাই হলো পর্যাপ্ত বিচার। তার মানে কিন্তু বিচার অবসানের কথা উনি বলে নাই, কখনোই বলে নাই। মানে এটা আজাদ মজুমদার সাহেব আরো ভালো বলতে পারবেন, কারণ উনার বেশি মনে থাকে, কিন্তু আমার যতদূর মনে আছে উনি কখনো বলে নাই আমি বিচার শেষ করে তারপরে ইলেকশন দিব, কখনোই বলে নাই। না, সকল প্রস্তুতি হয়ে গেলে নির্বাচন হবে, প্রস্তুতি ছাড়া নির্বাচন এবং প্রস্তুতি ছাড়া নির্বাচন না, প্রস্তুতি কে করবে? উনিই তো প্রস্তুতি নিবে, উনি বলবেন না নির্বাচন কমিশন প্রস্তুতি নিবে। আমি আপনাকে বলি বিএনপির যে নির্বাচন আছে, ভাই আমার অজ্ঞতা মাফ করবেন, খালি আমি আপনাদের বলি এই যে সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করবে, এটা বিএনপির 31 দফায় বিএনপির সবচেয়ে বড় দাবি। আপনি আবার দেখেন 31 দফার মধ্যে 6 বা 7 নম্বরে আছে, এটা সবচেয়ে বড় দাবি যে এইটা চেঞ্জ করে, বর্তমান নির্বাচন কমিশন আইন চেঞ্জ করে, নির্বাচন কমিশন চেঞ্জ করে, তারপর একটা সংস্কার করে, তারপরে নির্বাচন দিতে হবে, সবকিছু শেষ করে তার আগে নির্বাচন অর্থবহ হবে না। এটা 31 দফার মধ্যে আছে, আপনি দেখেন ভাই আবার।
ঠিক আছে, বিএনপি কিন্তু পাওয়ারে 10 আসবে, এখন মাসে বিএনপি রে পড়াশোনা করি তো। আমি কইলে ঠিক আছে, 10 মাসে কোন সংস্কারটা ম্যাটেরিয়ালাইজ হয়েছে? আপনাদের জন্য পারে নাই ভাই, কি আপনাদের জন্য পারে নাই। আবার কেন পারে নাই? প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে। না পারলে ছেড়ে দিক, না পারলে ছেড়ে দিক। আহা, সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাতে না পারলে ছেড়ে দিক। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। দিবে, এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে কানে কানের কথা আমি শুনি না ভাই, না প্রকাশ্যে না, প্রকাশ্যে যদি তবে কিন্তু দিয়ে বলছে। ওনার সব জায়গায় নাটাই ওনার হাতে, নাটাই ওনার হাতে। উনি যখন কনভিন্স হবে তখন নির্বাচন হবে, তার আগে হবে না। ভাই আপনাদের নাটাই যে কত হাতে, আজিজ ভাই আপনি অনেক বেশি খেয়াল রাখেন, আপনি গুরুজন মানুষ, আপনি দেখেন ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেলের। তো এই অ্যাটর্নি জেনারেল কে? শোনেন, আমি বলি এই যে ঐক্যমত্য কমিশনে বসে, হ্যাঁ, এই যে আমি আগেও আবার রিপিট করি, মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, উনি ওখানে কথা বলেন না, বক্তৃতা দিয়ে ওনার বক্তৃতা দিয়ে দিল, কেউ একমত হলো না, এরপর প্রশ্ন করলে মিটিং বিরুদ্ধে হাসে। আপনি কি সরকারের মতো একটা সরকার প্রধান চান? শেখ হাসিনা এসে ধমক দিয়ে উড়াই দিবে যাদের আপনি আমি একটা ছোট্ট প্রশ্ন করছিলাম, কবে পেঁচায় পেঁচায় ধরেন কেমনে সেগুলি জানি, তারপরে 10 বছর ধরে দাওয়াত দিবে না, যুক্তিই দিবে না, এরকম চান? না না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুপার অ্যাকোমোডেটিভ, সবার কথা শুনতেছেন, সবার কথা হাসতেছেন। না শুনতেছে, মান্না ভাই সম্পর্কে শেখ হাসিনা বলছে মাহমুদুর রহমান মান্না জুড়ে দিল কান্না, তখন খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ, না তখন তো তাক তো তারাই দিছি, এই জন্য তারাই দিছি, তাহলে ইউনূসকেও তাড়াতে হবে, তাছাড়া তো উপায় না। কিন্তু ইউনূস সাহেব আসলে দোষটা কি করছেন এটা আমি ভালো বুঝতে পারতেছি না আজিজ ভাই। দোষটা হলো উনি কথা বলে না, উনি অ্যাকাউন্টেবল না, উনি জবাবদিহিতে করে না। আচ্ছা, এই জন্য ওনার দোষ। ওকে, উনি তো রাজনৈতিক দলকে ডাকে, তাদের কথা শুনে উনি কথা বলে দেয়, আগে কথা শুনে কিন্তু উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, কেন গেলে উত্তর দিবে না? উনি কুইজ কোশ্চেন দিয়ে সংবিধান সংশোধন করে, সব সংশোধন কমিশন করে, কুইজ কোশ্চেন দিয়ে। এই যে এইটাও একটা প্রচার প্রভাকাণ্ডা আজিজ ভাই, কুইজ সংস্কার করে না। আজকে 4 দিন সবার সাথে কথা উনি শুনতেছে, বৈশা রয়েছে, টেলিভাইজ হইতেছে, এইটা আপনি কুইজ দিয়ে কি এটা করে ফেলছে? উনি তো কথা বলে না, উনার কথা বলা দরকার কি? উনি তো উনার যারা বোঝে কেন বলবে না? উনারই বলতে হবে। সকল ক্ষমতা আমাদের দেশে, বিশেষ করে অন্যান্য দেশে হেড অফ গভর্নমেন্টের হাতে। উনি কথা না বললে সমাধানটা আসবে কোথায়? উনি কথা বলেন না কিনা আমার কাছে মনে হয় যে উনি কথা বলেন, উনার হয়ে উনার প্রেস উইং আছে কথা বলার, উনার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কথা বলেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি। আপনাকে অনেক ধন্যবাদ আজিজ ভাই, আমি অনেকগুলি বিষয় জানতে পারলাম, শিখতে পারলাম আপনার কাছে। যাই হোক, আমি আমি একটা জিনিস মানে আপনার কাছ থেকে একটু বোঝার জন্য, যে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, পররাষ্ট্র সচিবও ছিলেন না, ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি তারেক রহমানের সঙ্গে বৈঠকও করেছেন। এখানে ইন্টারেস্টিং হচ্ছে, বিএনপি যেই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছে, সেই 3 উপদেষ্টার এক উপদেষ্টা বিএনপির সাথে প্রথম মিটিংয়ে ছিলেন, আরেক উপদেষ্টাকে আবার তারেক রহমান সাহেবের সাথে মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। এইটা আসলে একটা বার্তা দেওয়া কিনা? আবার আমরা দেখছি যে এই মুহূর্তে তিনি ওয়াশিংটন ডিসিতে আছেন, অন্তত গতকাল পর্যন্ত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওর সাথে সাক্ষাৎ করতেছেন। এইটা কি কোনো একটা বার্তা দেওয়া? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে করতেছেন? পররাষ্ট্র উপদেষ্টাকে একটু সিনের বাইরে কি রাখতেছেন? রোহিঙ্গাদের নিয়ে আপনি জানেন, আপনি অনেকদিন রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন, সেইটা কি একটা প্রকাশ্য টাগ অফ ওয়ারই আমরা সামনে দেখছি? না, আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন যে আমাদের বৈশ্বিকভাবে আমাদেরকে ভারত নানাভাবে চাপে ফেলার চেষ্টা করছেন, এবং এই সভ্যতারা বিভিন্ন দেশে চালাচ্ছে। এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে ফাইট করার জন্য আমাদের সরকারের যতগুলো উইং আছে বা যতজন আমাদের সরকারের দায়িত্বশীল আছেন, তারা বিভিন্ন পর্যায়ে আপনার কাজ করছেন। আপনি যে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, উনি কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন। আমি তো যতটুকু জানি উনি আজকে রাত্রে তুরস্ক সফর করবেন। তুরস্ক থেকে দেশে এসে সরকারি সফর, ব্যক্তিগত সফর? অবশ্যই সরকারি সফর, এবং উনি তুরস্ক থেকে এসে দেশে এসে আবার আগামী মাসে মালয়েশিয়া যাবেন। তো উনিও কিন্তু আমি খেয়াল করছিলাম পররাষ্ট্র উপদেষ্টা যে এই রাষ্ট্রীয় সরকারি বিদেশ সফর, সেইটা প্রেস উইং ফোকাস করতেছে না কেন?
না না, আমি আপনাকে বলি, আমাদের এই লন্ডন সফরের আগেই আমাদের কিন্তু জাপান সফর ছিল। জাপান সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে মাননীয় না পররাষ্ট্র উপদেষ্টা যে উনি ছিলেন। কখনোই নিয়ে যান না আমি তো এই কথা বলতেছি না, কিন্তু আমি দেখতেছি যে উনাকে নিউ ইয়র্ক সফরে আছেন, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, কিন্তু আমি এটা প্রেস উইং থেকে জানলাম না কেন, মানে আপনারা ওকে ব্ল্যাক আউট করছেন না গুরুত্ব দিচ্ছেন না? না? এটা আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে যথেষ্ট দক্ষ, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজেদের একটা পাবলিক ডিপ্লোমেসি উইং আছে। আমাদের বিভিন্ন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস হ্যান্ডেল করার জন্য যথেষ্ট উইং আছে। তারা যদি প্রয়োজন মনে করে, ওনার যে ডিপ্লোমেটিক এঙ্গেজমেন্ট গুলো আছে, আপনি দেখেন একটা সরকারের কিন্তু অনেক ধরনের ডিপ্লোমেটিক এঙ্গেজমেন্ট থাকে, যেটা সরকারের থেকে সরকার প্রয়োজন মনে করলে সেই এঙ্গেজমেন্ট গুলো নিয়ে আমি জিনিসটা জনাব মজুমদার, আপনি আমার থেকে বয়সে ছোট কিন্তু অভিজ্ঞতায় এবং বুদ্ধিতে অনেক বড়, আমার একটু বুঝায় দেন জিনিসটা হলো আপনারা নিরাপত্তা উপদেষ্টার সফর উনি কি করতেছেন না করতেছেন সেটা আপনারা জানাইতেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সফরটারে আপনারা জানাইতেছেন না, এইটার কারণটা কি? এটার কোনো বিশেষ বা সুনির্দিষ্ট কোনো কারণ নেই। পররাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম জানানোর জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা জানানোর জন্য আছেন আপনারা, পররাষ্ট্র উপদেষ্টা জানানোর জন্য আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা উপদেষ্টা যেহেতু সরাসরি প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে কাজ করেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা কার তত্ত্বাবধানে কাজ করেন? পররাষ্ট্র উপদেষ্টা কার প্রেসিডেন্টের তত্ত্বাবধানে? না, আপনি খালিদ ভাই, আপনিও আমাকে যেটা বলেছেন, আমি জানি আপনিও যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু আপনি এখানে আপনার বুদ্ধিটাকে একটু একপাশে সরিয়ে রেখে এখানে আমাকে ঘায়াল করার চেষ্টা করছেন, সেটা করলে হবে না। আমি মোটেও এটা আমার জন্য অন্যায় হলো বলা, আমি সত্যি এটা বুঝতে চাইতেছি যে নিরাপত্তা উপদেষ্টা, দেখেন আপনার কথা আপনি শুনেন আজাদ, আমি আপনাকে বলি আবার, আপনার কথা আপনি শুনেন, আপনি বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কাজ করেন বা তত্ত্বাবধানে কাজ করেন, পররাষ্ট্র উপদেষ্টারও তো তাই করারই কথা, তাই না? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপ্তি অনেক 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 বড়। আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কিছু মেকানিজম আছে, তাদের পাবলিক ডিপ্লোমেসি উইং বলেই একটা আলাদা একটা উইংই আছে, যারা তাদের কার্যক্রমগুলো পাবলিকের কাছে তুলে ধরে। তাছাড়া আমাদের বিভিন্ন দেশে প্রেস মিনিস্টার আছেন, প্রেস অফিসার আছেন, অন্তত 10টা দেশে আমাদের এই ধরনের অফিসার আছেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু নিরাপত্তা উপদেষ্টার এই সুবিধাটা নেই। নিরাপত্তা উপদেষ্টা যখন ওনার একটা পিএসও নাই, আপনি জেনে অবাক হতে পারেন। তো সেসব ক্ষেত্রে আমরা মনে করি যে উনি যে কাজটা করছেন, না, ওনার একটা পিএসও নেই, এবং উনি হয়তো চাননি, সেজন্য দেননি, এটা একান্ত ওনার বিষয়। তো ওনার যে কাজটা আমরা মনে করেছি যে হ্যাঁ, ওনার কাজটা আমাদের তুলে ধরা দরকার, এই জন্য আমরা ওনার কাজটা তুলে ধরেছি। এবং পররাষ্ট্র উপদেষ্টারও যদি কোনো কাজ আমাদের তুলে ধরার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটাও তুলে ধরবো। এটা এখানে কোনো আলাদাভাবে, আমি একটু আগেও আপনাকে বলেছি যে এখানে আমাদের কোনো ওই যে পিক এন্ড চুজের কথা যেটা আপনি বলেছেন, এটা এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই। যেটা আমাদের প্রায়োরিটিতে আগে আসে সেটাই আমরা করবো। এইটা অবশ্য আপনি আমাকে সত্যি আপনার কাছ থেকে আমি জানলাম যে ডক্টর খলিলুর রহমানের আসলে একজন প্রাইভেট সেক্রেটারি নাই। আমি মনে করি যে তার অবশ্যই একটা প্রাইভেট সেক্রেটারি থাকা দরকার, তিনি যত রকম কাজ করতেছেন তার প্রাইভেট সেক্রেটারি বা তার একটা আলাদা দপ্তর অফিস অবশ্যই থাকা দরকার। তার দপ্তর বা অফিসের ব্যাপারে যদি তাকে সবসময় আসলে আপনাদের সাহায্য নিতে হয়, এটা একটা মনে হয় খুব ভালো কথা হইল না। আচ্ছা যাই হোক, আমি প্রসঙ্গটাতে ফিরে আসি যে আমার যেটা প্রশ্ন ছিল আসলে যে খলিল সাহেব কি আসলে পররাষ্ট্র উপদেষ্টাকে বাইপাস করে এই কাজগুলি করতেছেন? মোটেও তা নয়, দুইটা পরস্পরের পরিপূরক বরঞ্চ আপনি বলতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের অনেক ধরনের ডিপ্লোমেসি আছে, পলিটিক্যাল ডিপ্লোমেসি আছে, ইকোনমিক ডিপ্লোমেসি আছে, কিন্তু কোঅর্ডিনেশন বলে একটা শব্দ আছে, তাই না? পররাষ্ট্র উপদেষ্টা নিউ ইয়র্কে, নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে, কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? মানে না, অবশ্যই সমন্বয় আছে। আপনি জানেন যে খলিল সাহেবের একটা আলাদা একটা রেসপন্সিবিলিটিও আছে, সেটা হচ্ছে উনি একই সাথে রোহিঙ্গা বিষয়ক কার্যক্রমের জন্য হাই রিপ্রেজেন্টেটিভ, এবং আপনি জানেন যে রোহিঙ্গার এই যে ইস্যুটা, এটাতে কি ধরনের ডিপ্লোমেসি প্রয়োজন, এবং এই ডিপ্লোমেসিটার জন্য ওনাকে প্রয়োজনে বিভিন্ন দেশে যেতে হয়। কারণ রোহিঙ্গা ইস্যুটা কোনো বাইলেটারাল ইস্যু না, এটা একটা মাল্টিল্যাটারাল ইস্যু, এবং এইটার সাথে বিশ্বের অনেকগুলো দেশ নানাভাবে সম্পৃক্ত। কেউ দিচ্ছেন, কেউ জিওপলিটিক্যাল ইন্টারেস্টের কারণে কারো সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। সো উনি একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা বিষয় এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে এইখানে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সমন্বয়ের বা সংযোগের আসলে কোনো দরকার বা ভূমিকা নাই। না, সমন্বয় তো আছেই, সমন্বয়ের ঘাটতি তো আমরা কোথাও দেখি নাই। পররাষ্ট্র উপদেষ্টা পুরোটাই ঘাটতি দেখতেছি, যেমন পররাষ্ট্র উপদেষ্টা যে এখন নিউ ইয়র্কে অবস্থান করতেছেন, এটা আপনি বলার আগে আমি জানতাম না।
না, সেটা আমরা মনে করিনি যে সেটা হয়তো ওনার যে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট গুলো আছে সেটা হয়তো নট ফর দি পাবলিক কনজাম্পশন। সো আমরা সেটা এখন আপনাকে জানানোর প্রয়োজন মনে করি না। যখন উপযুক্ত সময় আসবে তখন অবশ্যই আমরা জানাবো। ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট যদি পাবলিক ফাংশনের জন্য না হয়, এটা তো আরো স্কেরি। জনাব মজুমদার, আপনি আমার ভয় দেখাইতেছেন। যেমন মনে করেন আমাদেরকে মানে আড়ালে এগুলি তো ধরেন, আমি কোনো আপনাকে ভয় দেখাচ্ছি না। ডিপ্লোমেসিতে অনেক ধরনের কার্যক্রম চলে, সব কার্যক্রম যখন একটা কাজ যখন ফলাফল বয়ে আনে বা ফলাফল পর্যায়ে আসে তখন এসে বা ম্যাচিউরড হয় তখন হয়তো আমরা সেটা সবার সাথে তুলে দিই। আমি যদ্দূর ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দেখছি, সেই ক্ষেত্রে আপনার কথা 100% সঠিক যে অনেক কিছু হয় যেটা বাইরে আলোচনা হয় না, পাবলিকলি সামনে আসে না, কিন্তু এর কোনোটাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের লোকেরা করেন না। একটা পররাষ্ট্রমন্ত্রী যখন আরেকটা দেশে আসেন, সেইটার একটা অবশ্যই পাবলিক এর জানার অধিকার আছে যে তিনি আসলে কেন আসছেন। পাবলিকের জানার অধিকার আছে বলেই তো আমি আপনাকে তার অবস্থানটা জানালাম। আপনার আমরা তো তার অবস্থান গোপন করিনি, তিনি তো কোনো গোপনীয় সফরে যাননি, প্রকাশও করতেছেন না। কেন প্রকাশ করবো না? আমি তো আপনাকে বললাম তিনি আজকে রাতে অনুষ্ঠানে এসে বলছেন, আমি তো প্রেস উইং খুলে বসে থাকি। আপনি জানতে চাচ্ছেন দেখে আমি আচ্ছা ঠিক আছে। আমি নিজে থেকে তখনই জানাবো যখন ওনার সফরের যে কার্যক্রম সেটার আউটকামটা একটা ম্যাচিউর পর্যায়ে যাবে। আমি জানাতে পারি, প্রেস উইং থেকেও আমরা বলতে পারি, অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আপনাদেরকে সেটা বলতে পারে। আপনি নিশ্চয়ই চাইবেন না আমরা প্রিমেচিউর কোনো তথ্য দিয়ে আপনার মধ্যে দিয়ে এমন কোনো এক্সপেকটেশন তৈরি করি সেটা পরবর্তীতে ফুলফিল না হলে আবার আপনি আসে আমাকে সমালোচনা করেন কেন। সেটা ঠিকই আছে। থ্যাংক ইউ। আমরা একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি। জনাব এম এ আজিজ, বিএনপি মুখে যখনই কোনো সংস্কারের কথা বলা হয় তখন 31 দফা নামক শিয়াল নাকি কুমির কোনটার ছানা জানি এসব বলছিলেন, ওইটা বারবার দেখায়, কিন্তু আদতে একটি সংস্কারও তারা মানতে চায় না। প্রতিটি সংস্কারের ব্যাপারে, মানে সেটা 70 অনুচ্ছেদ হোক, সেটা 2 দফা প্রধানমন্ত্রীর বেশি না হোক, অথচ 31 দফা অনেক বড় বড় কথা বলে রাখছে, এর একটাও তারা মানতে চায় না। এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এইটার মোটামুটিভাবে গড় আইডিয়াটাও কিন্তু 31 দফা বা তারও আগে বেগম জিয়া যে একটা ভিশন 2030 দিয়েছিলেন সেইটার মধ্যে কিন্তু এটা দেওয়া। তারপরে এগুলি মানতে চায় না। এগুলি নিয়ে আজকে দেখলাম বিএনপির যে মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এরকম একটা বলতেছেন যে আমরা যদি এক্সিকিউটিভকে দুর্বল করার মতোই শুধুমাত্র সংস্কারের কথা বলি, অন্যান্য জায়গায় যদি বলি তাহলে এক্সিকিউটিভ তো ফাংশন করতে পারবে না। বিএনপি আসলে এর মধ্যে কোন সংস্কারটা মানবে? মানে সংস্কারের কথা বললেই, আজ আপনি দেখছেন সংস্কারের কথা বললেই বিএনপির গায়ে জ্বর আসে, মানে এবং যা তা বলতে থাকে। আপনি বিএনপির মির্জা আব্বাসে দেখেন, যা তা বলতে থাকে সংস্কারের কথা বললেই। না, ঠিক আছে। বিএনপি সংস্কার চায় বলে সবার আগে সংস্কারের কথা উত্থাপন করেছে। আপনি বললেন না শুধু মির্জা আব্বাস, অবশ্য বিএনপির অন্য নেতারাও আব্বাস ভাই রাগ করতে পারেন। তারপরে আমি বলছি ইতিমধ্যে বসে 70 অনুচ্ছেদে একমত হয়েছে। শুধুমাত্র বিতর্ক আছে, যেটা হচ্ছে যে আপনার নারী 100 আসন হবে। বিএনপি বলছে যে আগের মতো করে নারী নির্বাচিত কেমন করে হবে সেটার ব্যাপারে আগের মতো করে বলছে। তো আমার বক্তব্য হচ্ছে সংস্কারে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের উপরে থাকি। যদি সব দল একমত হয়, এই যে ঐক্যমতের প্রসেসটা, এটাই তো অবৈজ্ঞানিক। কারণ রাজনীতি আছে, প্রত্যেকটা দল আছে, তার নীতি আদর্শ আলাদা আছে। শতভাগ একমত কোনো দলই কোনো অবস্থাতেই হবে না, হলে তো বাকশালী হয়ে যাবে, একদল হয়ে যাবে। সুতরাং এখানে বিরোধ থাকবে, সেখানে কাছাকাছি আসা, কাছাকাছি এসে একমত হওয়ার তো কতগুলি মানে লক্ষণ আছে আজিজ ভাই। আপনি দেখেন একমত আমি কখন দেখবো যে এটা একমত হয়েছে? আমি যদি দেখি যে তারা, কিন্তু বিএনপি তো 2 বারের প্রধানমন্ত্রীটা তারা আটকাইলো কেন? 2 বার, মানে 2 বার প্রধানমন্ত্রী হওয়া মানে কিন্তু 10 বছর সরকার পরিবর্তন না হওয়া, তারপরে সরকার থেকে সরে যাওয়া, এটার মধ্যে আপত্তির কি আছে? জিনিসটা তো বুঝতে পারতেছি না। আমি আপত্তি বলছে পরপর 2 বার, তারপরে গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে, এইটা হলো বিএনপির প্রস্তাব। আর অন্যদের প্রস্তাব হলো 2 বারের পরে আমেরিকান সিস্টেমের শেষ। আর এটা গণতান্ত্রিক দেশ, কাউকে যদি দ্বিতীয়বার যোগ্য মনে করে চায়, ভোটে যদি সে হয়, সেই পার্টি ক্ষমতায় আসে, সে হবে। এটাকে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে রোধ করা হবে কেন? এটা হলো তাদের বক্তব্য।
তার যদি জনগণ ভোট না দেয় সে হবে না, সে সরকারেও আসবে না, এই হলো তাদের বক্তব্য। তারপরেও আমি বলবো যে রাজনৈতিক দলগুলি কাছাকাছি আসা উচিত, প্রত্যেকটা 70 অনুচ্ছেদে যেমন কাছে আসছে, 100 নারী আসনে চায়, এনসিপি চায়, জামাতও চায়। বিএনপি এই ক্ষেত্রে বলছে যে না, সংখ্যা এখন সংখ্যার ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে নাই, কিন্তু এখানে বিরোধটা আছে কিভাবে এই 100 আসনে নির্বাচিত হবে তারা, প্রেসিডেন্ট নির্বাচনটা কি পদ্ধতিতে হবে? না সেগুলো না আপনি তো এমন ভাবে বলতেছেন যে সেই বিরোধটা একটা মানে খুবই হাসি খুশি বিরোধ। ব্যাপারটা হাসি খুশি বিরোধ না ভাই। আপনি 100 আসন সরাসরিতে নির্বাচিত হবে নাকি আপনি ভোটের মাধ্যমে নির্বাচন করবেন, এটার মধ্যে থেকে নাকি আপনি আপনার ইচ্ছা মতো আমাকে বা আমার স্ত্রীকে, আমার বান্ধবীকে আপনি নিয়োগ দিবেন, সেইটার উপরে আপনারা তো ইয়াদে বসে আছেন। বলা হইতেছে যে সরাসরি ইলেকশন করেন, আপনারা কইতেছেন না এটা সরাসরি ইলেকশন করব না। তো এটা তো বিরোধটা তো কোনো ছোট জায়গায় আটকে নাই, বিরোধটা আটকে আছে আপনি কারে নিয়োগ দিতে পারবেন সেই ফান্ডামেন্টাল। না ওই জায়গায় আটকায় নাই, আটকায় হচ্ছে যে 100 যে নারী ইলেকশন করবে, 3টি আসন মিলে 300 সিট টোটাল পার্লামেন্টের, তাহলে কি 3টে সিট মিলে একটা নারী ইলেকশন করবে না কি করবে? হবে, হ্যাঁ হবে। এখন তো 6টা সিট মিলে একটা উপজেলা চেয়ারম্যান যখন হয়, মহিলা পরিষদের যিনি মহিলা সদস্য থাকেন তিনি তো অনেকগুলি আসন নিয়ে, মানে অনেকগুলি জায়গা নিয়ে পুরুষের থেকে বেশি করেন। হ্যাঁ এটা করে, কিন্তু বেসিক্যালি তার কাজ থাকে না, যেটা মনোনীত হয়। আজকে কাজ নাই ভাই, কাজ হবে। আপনাকে তো ফরওয়ার্ড লুকিং হইতে হবে। আপনি আজকে কাজ হবে সেক্ষেত্রে এইটাই করতে হবে যে মহিলারা কোন জায়গায় স্বাধীনতা, তারা তো তার যোগ্যতা দিয়ে ইলেকশন করুক, ইলেকশন করবে না, মনোনয়ন দিক, প্রত্যেকটা পার্টির থেকে ইলেকশনে মনোনয়ন দিক, এটা করুক। প্রয়োজনে মহিলা সিট ভাগ করে দিক, মহিলা সিটে ইলেকশন হোক। না মহিলা সিট, আপনি তো জটিলতা চাইতেছেন। এই জটিলতাটা কেন চাইতেছেন এটা আমি বুঝতে পারি। আপনি 30টা ফাইল রাখবেন, আপনার মনে আছে এরশাদ সাহেবের আমলে ওই 30 সেট অলংকার বলা হয়েছিল, এইটার জন্য তাকে অনেক জেল জরিমানাও খাটতে হয়েছিল, পত্রিকা বন্ধ হয়েছিল। কিন্তু আপনি তো ওইটাই রাখতে চাইতেছেন রে ভাই, যে আপনার কাছে ফাইলটা থাকবে, আপনি 100 জন রে, 50 জন রে, 40 জন আপনি আপনার মতো নিয়োগ দিয়ে দিবেন, তাই না? এগুলো তো ফান্ডামেন্টাল চেঞ্জ রে ভাই। না আমার কথা হচ্ছে যে এটা তো আলোচনা শেষ হয় না, কিন্তু বিএনপি বিরোধীরা কেন করতেছে? যদি বিএনপি বলে যে আমরা কন্ট্রোল ফ্রিক না, তাহলে এই কন্ট্রোলটা কেন রাখতে চাইতেছে? না এটা বিএনপির পলিসি, তারা বার্গেনিং করতেছে, যদি না হয় তাহলে হয়তো ছাড় দিবে, আপোষ হবে। বিএনপির পলিসি হচ্ছে আজীবন ক্ষমতায় থাকা যাওয়া, 2 বার হোক, 4 বার হোক, 8 বার হোক। না 4 বার হবে কেন? 2 বছর পরে গ্যাপ দিয়ে জনগণ ভোট না আবার দিবে যদি নির্বাচন হয়। আমরা তো একটা ল্যাবরেটরি সিচুয়েশনে ধইরা নিতেছি যে একজন মানুষ। শোনেন আপনার, আমি কিন্তু পূর্ব পাকিস্তানে দেখেছি একটি লোকের গায়ে জামা থাকতো না, গেঞ্জি গায়ে ঘাড়ে থাকতো, স্যান্ডেল হাতে করে ঘুরতো। এত তো আইন করে বন্দি করা হয় না, কিন্তু তাদের ভিতরে সুখ ছিল। এখন কারো ভিতরে সুখের পাখি উড়ে গেছে। আইন করে আমি আপনাকে বলতে পারি আমি ছিলাম না সে সময়, কিন্তু সেই সময় পাকিস্তানের লোকেরা বলতো যে আমাদের লোকের গায়ে গামছাও ছিল না ব্রিটিশ আমলে, কিন্তু আমাদের সুখ ছিল। হ্যাঁ, ওটা পাকিস্তানের বলেও বলছে। আপনি গল্প পড়ে দেখেন, ওই গল্পের মধ্যে তাই লেখা। এই আপনি আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকাটা সেপাই পড়েন, 69 সেই উত্তর গণ আন্দোলনের সময় মানুষজন কি করতেছে এটাও দেখেন, একই কথা। রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার দাদারা বলছে রবীন্দ্রনাথ বাংলা ভাষা নষ্ট করে ফেলতেছে এইসব আধুনিকতা করে। চিরকাল তাই আবার না, ঠিক আছে, পরবর্তীতে তো মানুষ রিয়েলাইজ করছে পাকিস্তানে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আপনার যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সব দলকে একমতে। আজিজ ভাই, এখানে আমার বিরোধ। আজিজ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমরা বিএনপিকে সংস্কারের কথা জিজ্ঞেস করতেছি, কিন্তু বিএনপি তখন বলতেছে যে ভাই সংস্কারের ব্যাপারে তারা বেশি রাজি হইতেছে যারা ক্ষমতায় যাবে না, আমরা তো ক্ষমতায় যাব, আমাদের অনেক কিছু ভাবতে হইতেছে। সেই ভাবনাটা কি? সেই ভাবনাটা হচ্ছে একটা একক কেন্দ্রিক একটা সরকার করা, একজনের হাতে ক্ষমতা থাকা, যার বিরুদ্ধে আসলে হাসিনাকে ফেসিবাদী বইলা তার বিরুদ্ধে যে আন্দোলনটা হইলো, 15 বছরের একটা বিএনপি আন্দোলন করছে, তারপরে 1.5 মাসের একটা সাংঘাতিক রকমের ইন্টেন্সিভ, অনেক হত্যা, অনেক রক্ত, অনেক ক্ষয়ের মধ্যে দেয়া আপনারা আরেকটা সরকারি বানাতে চাইতেছেন ভাই। না আপনি যেটা বললেন এখন
আপনার কাছে বলতে পারে এটার আমি ঘোরতর বিরুদ্ধে, এক ব্যক্তির হাতে সরকার থাকা। যেমন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের একার হাতে আছে, সরকার আছে, এটার আমি ঘোর বিরোধী। অবশ্যই গণতন্ত্র মানে মাল্টি অপিনিয়ন, এখানে অপিনিয়ন রাখতে হবে। আপনি ব্যালেন্স করেন, সব জায়গায় চেক এন্ড ব্যালেন্স করেন, কিন্তু কোন জায়গায় নিয়ন্ত্রণ করেন না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অলমোস্ট স্বাধীন করেন। স্বাধীন হবে না সরকার, তাহলে থাকবে কেন? কোন প্রতিষ্ঠান, যেটা স্লোগান দেওয়া হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীন হবে, স্বাধীন হলে তো আরেকটা দেশ হবে, তা হবে না। সরকারের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেটা অবশ্যই চেক এন্ড ব্যালেন্স, ওইভাবে আপনি করেন। আর আমার বক্তব্য বলে এখন যে থিওরিটা মনে হয় বিএনপি যেদিকে এগিয়ে যাচ্ছে, বা এটা কি এরকম ভাবে প্রতিষ্ঠানগুলি, আপনার সংজ্ঞা অনুযায়ী বলি, প্রতিষ্ঠানগুলি তার মতো করে কাজ করতে পারবে, তার চার্টার দিয়ে সে কাজ করতে পারবে, নাকি তাকে সরকারের কথাই সারাক্ষণ শুনতে হবে? না, বিষয়টা হচ্ছে যে সেখানে আপনি সেখানে বেসিক জায়গায় আসেন, সেখানে হচ্ছে যে সেখানে একটা ন্যাশনাল কমিশন করতে চাচ্ছে, সব নিয়োগ সেখানে দিবে। ন্যাশনাল কমিশনটা নিয়োগটা যেভাবে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট, অপোজিশনের অমক তমক মিলা, তারা যে ফেয়ার প্লে করবে এমন নিশ্চয়তা আছে। কারণ 54 বছরে অনেক সূচনা এগোইছে, রাজনৈতিক সূচনা পিছিয়েছে। প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনীতির যে মনোজগতের পরিবর্তন, এটা চেঞ্জ না করে শুধু আইনের বেড়াজালে বন্দী করে তো দেশকে গণতান্ত্রিক করতে পারবেন না, মানবিক বাংলাদেশ করতে পারবেন না, আইনের শাসন আনতে পারবেন না, সুশাসন আনতে পারবেন। সুতরাং আমার কথা হচ্ছে, আমার শেষ কথা হচ্ছে একটি নির্বাচন নিরপেক্ষ হওয়া, এবং অন্তত পক্ষে 4-5 বার নিরপেক্ষ নির্বাচন যদি হয়, ভোটাররা ভোট দিতে পারে, তার চয়েস মতো যদি প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলে মানুষের মনোজগতের পরিবর্তন হবে। এই কথাটা একটু আপনি মনে রাখেন আজিজ ভাই। আমার কেন জানি মনে হচ্ছে এই কথাটা আমি আগে কোথাও শুনছি, সম্ভবত শেখ হাসিনা প্রেসউইং এর মুখে, যে আমরা ভালো গণতন্ত্রের দিকে যাচ্ছি, ভালো উন্নয়ন হবে, তবে আরো 4-5 বার লাগবে, 2040-43 সালে যদি শেখ হাসিনা থাকে। মনে হয় আজিজ ভাই, আপনি আরেকটু চেক করে দেখেন যে এটা মিলছে কিনা। আমি বলি শেষ কথা, আওয়ামী লীগ বলছে, সবসময় বলছে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র। ওকে, এইটা হলো ডাইরেক্ট কথা। আর আপনি বলতেছেন, আর আমাদের এখন বক্তব্য হচ্ছে যে গণতন্ত্র ফার্স্ট, রাইট। আগে এখন একটু খারাপ গণতন্ত্র, ভবিষ্যতে ভালো গণতন্ত্রের দিকে আমরা উত্তরণ ঘটাবো, আপনি বলতেছেন এটা? ওকে, ঠিক আছে, একটু খারাপ গণতন্ত্রের ইয়াতে আসি আমরা, একটু জনাব আজাদ মজুমদারের কাছে আসি। জনাব আজাদ মজুমদার, আমার কাছে মনে হয় কিন্তু যে ইউনূস গভর্নমেন্ট একটা খুবই, আমি কি বলবো, যে মানে এত বুদ্ধিমান গভর্নমেন্ট আর কখনো আসছে কিনা আমি জানি না, পুরোটা একটা চালাকিতে ভরা গভর্নমেন্ট। কেন আমি এই কথা বলতেছি, আপনি দেখেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবিতে এখন আপনি দেখেন সাউথ ঢাকা সিটি কর্পোরেশন একটু অচল হয়ে রয়েছে। দীর্ঘদিন সরকার থেকে এটা ধোঁয়াশা রাখা হয়েছে। নির্বাচন কমিশন যখন অর্ডার দিছে তখন বলছে যে এটা একটা খারাপ আয়, তবে এই রায় দিয়ে আমরা এটা করবো কিনা সেটা নির্বাচন কমিশনে আপিল করে না। নির্বাচন কমিশন কিন্তু কখনো আপিল করে না। দুইটা জিনিস দেখেন, নির্বাচন কমিশন কিন্তু বেশিরভাগ সময় আপিল করে না। দুই হচ্ছে, সেই সময় আসিফ মাহমুদ সজীব ভাই বলছিলেন কি, আইন উপদেষ্টা ফিরে আসলে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব। আইন উপদেষ্টা কি করলেন, ঠিক ওই সময় ছুটিতে গেলেন, এবং ওই ছুটি কাটায় ফিরে আসলেন যখন, তখন আর ইশরাক সাহেবের আসলে আর শেষ, কি বলে জানি, টাইম শেষ, এখন আর শপথ পড়ানোর দরকার নাই। 2 সপ্তাহের মতো টাইম ওই নির্দেশ পাওয়ার আগেও এটা পড়ানো যাইতো, প্রতীকীভাবে উনি মেয়র হইতেন। এটাকে বুদ্ধিমান, মানে আমি এটা কি বলবো, চালাকি কইরা এটা ঠেকানো হইলো। এইটা কেন করা হইতেছে, এবং খুব নিজের এই স্মার্ট মনে করা হইলো, খুব বুদ্ধির কাজ করলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, যে আইন উপদেষ্টা আসলে উনারা এটা নিয়ে পড়লে আমরা এটা শপথ পড়াবো, এবং তিনি এটা বন্ধ করে রাখলেন। এই চালাকিটার জবাব যখন আপনাদের দিতে হবে, আপনারা কিভাবে এটা দিবেন, মানে এইটা যদি একটু বলেন জনাব আজাদ মজুমদার, এবং এই চালাকি নিয়ে আপনারা প্রাউড কিনা, যে না খুব চালাকি করে সেটা? ধন্যবাদ আপনাকে। এটা কোনো চালাকি না, আপনি এটা একটা প্রসেস। ওনারা মনে করেছে যে এই প্রসেসটা রাইট, এই প্রসেসটা ফলো করা দরকার, এবং এই প্রসেসটা অনুযায়ী ওনারা কাজ করার চেষ্টা করেছেন। জনাব ইশরাক হোসেন উনি যদি মনে করতেন যে এই প্রসেসটা রাইট না, উনি তো আদালতে যেতে পারতেন আবার, যে ওনার যদি মনে হতো যে না সরকার
ওনাকে ওনার ডিউ যেটা প্রাপ্য সেটা দিচ্ছে না। যেটুকু আমি আজকে আপনার শোতে আসার আগেও আমি এই বিষয়টা নিয়ে আমি জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা বলেছি। ওনার কাছ থেকে আমি যতটুকু জেনেছি, উনি বলেছেন যে এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল। ওনাকে যখন আদালত থেকে বলা হলো, আড়ালের কথা তো আমরা শুনতে পারবো না। আসিফ মাহমুদ স্পষ্ট বলেছেন যে আমরা আইন উপদেষ্টার মতামত চেয়েছি, আদালতের সাবজুডিস ছিল না। সেটা আইন উপদেষ্টার মতামত উনি চাইতেই পারেন আদালতে, যখন কোনো একটা বিষয় কোন একটা আইন উপদেষ্টা ছুটিতে থাকলে আমাদের এখানে এসে বলছেন যে সে আদালতের এই আপনি কিন্তু আমাকে শেষ করতে দিন। জি জি প্লিজ শেষ করুন। আপনার যখন বিষয়টা সাবজুডিস ছিল, একটা বিষয় যখন সাবজুডিস থাকে তখন তো আইন উপদেষ্টারই মতামত চাইবে। এ বিষয়ে নিশ্চয়ই ক্রীড়া উপদেষ্টা বা অন্য কোনো সংস্কৃতি উপদেষ্টার মতামত চাইবে না। সো সাবজুডিস ম্যাটারে আইন উপদেষ্টার মতামত চাইবেন স্থানীয় সরকার উপদেষ্টা, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আপনার আদালত থেকে যখন আপনার জনাব আজাদ মজুমদার, আমি আপনার কথা, আপনি কথা একদম নিরিবিলি বলেন, আমারও কথা বলে গলা ব্যথা করতেছে আজকে। আমি জিনিসটা বলি যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে আইন উপদেষ্টার মতামত চাইছেন বা চাইবেন, ওই সময় পাবলিকলি উনি যে কথা বলেছেন, সেই সময় কিন্তু এইটা তিনি বলেন নাই যে বিষয়টা সাবজুডিস, তাই আপনার মতামত আমি চাইতেছি। তিনি আইনি ব্যাখ্যার জন্যই আইন উপদেষ্টার ব্যাখ্যা চাইছেন, সাবজুডিস বলে না। কিন্তু আপনি প্লিজ আমার একটু কথা বলুন, উনি কোন কারণে মতামত চেয়েছেন সেটা তো আপনাকে বলেন। উনি যেটা বলছেন সেটা আমি বলতেছি, উনি বলছেন যে আমি মতামত চাচ্ছি কারণ জিনিসটার মধ্যে আইন উপদেষ্টার মতামত দরকার। হ্যাঁ, তো উনি দরকার এই কারণে চেয়েছেন, এবং দরকারটা কি কারণে সেটা তো উনি আপনাকে বলেননি। আর যেহেতু আপনাকে বলেননি, আপনি এটা তো অনুমান নির্ভর কোনো কিছু আমি তার কাছ থেকে শুনেছি মতামত চেয়েছেন। অবশ্যই যখন সরকারের একটা বিষয়ে যখন আদালতে যায়, তখন সরকার এই বিষয়ে আইনি পদক্ষেপ কি হতে পারে, আদালতের পদক্ষেপ ছিল না জনাব আজাদ মজুমদার। তিনি তাহলে আপনি আবার একটু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বলেন, আদালতে পেন্ডিং ছিল, এটাতে তো আপিল করা হয়েছিল। আপিল করার কারণে উনি আইনি উপদেষ্টার মতামত জন্য অপেক্ষা করছিলেন। তো আপনি বলতেছেন যে এটা সাবজুডিস বলে আইন উপদেষ্টা মতামতের জন্য অপেক্ষা করতেছিলেন, তারপরে যখন আইন উপদেষ্টা ফিরে আসলেন তখন আর বিষয়টা সাবজুডিস থাকলো না, তখন বিষয়টা হইলো যে শপথের বা মেয়াদ শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা শপথ পড়াবো না। তখন তো নির্বাচন কমিশন যে গ্যাজেটটা দিয়েছিল সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরে আবার আরেকটা এটা চালাকি মনে হয় কিনা জানাব? না, এটা একটা আইনি প্রক্রিয়া। আপনার আইনি প্রক্রিয়া অনুসরণ করা সেই আইন হচ্ছে আপনি শাহাদাত সাহেবের সঙ্গে দেখাবেন না, ইশাক সাহেবের সঙ্গে দেখাবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আমার ধারণা আপনাকে আরেকটু এই বিষয়ে গভীরে যাওয়া প্রয়োজন। শাহাদাত সাহেবের গভীরে যাইতে পারবো না, আপনি অবশ্যই যাইতে হবে। যে বলেন আলোচনা করবেন অবশ্যই। আপনি শাহাদাত সাহেব এবং ইশাক সাহেবের বিষয়টা ভিন্ন। শাহাদাত সাহেব মামলা করেছিলেন ফলাফল বাতিলের জন্য। উনি ওনার আগে যাকে জনাব রেজাউল করিম ওনাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, উনি এই ফলাফলটা বাতিল চেয়ে আদালতে আবেদন করেছিলেন। জনাব ইশরাক নির্বাচনটাই বাতিল করার আবেদন করেছিলেন। দুটো আবেদনই ছিল ভিন্ন। দুটো আবেদন ভিন্ন ভিন্ন রায় আসতে পারে। জনাব ইশরাকের রায় আমি দেখেছি, আপনারা এই উকিলি তর্ক করতেছেন যে আবেদন ভিন্ন, কিন্তু রায় আমি পড়ে দেখেছি সেই কোর্টের রায়ের মধ্যে ইশাককে ওইখানে বসানোর ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কোনো রকম ঝামেলাও ছিল না। কোর্টের আপনি জানেন যে কোর্টের অনেকগুলো লেয়ার আছে। আমি আপনাকে বলি না, অবশ্যই আসে যায়। আমি আপনাকে বলি না যায় না, আমি আপনাকে বলি কেন যায় না। আমি আপনাকে বলি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মতো বড় বড় সংশোধনী বাতিল করেছিল কিসের আবেদনের প্রেক্ষিতে আপনি জানেন? মুন সিনেমা কার মালিকানা যাবে সেটার জন্য। মুন সিনেমা এই বিষয়ে মুন সিনেমা হল বা পঞ্চদশ সংশোধনী এত বড়, সেই জন্য আমি বললাম আবেদনের বিষয়ের উপরে রায় নির্ভর করে না রে ভাই, আবেদনের বিষয়ের উপরে রায় নির্ভর করে না। কিন্তু আবেদনের একই পৃথক আবেদনে যদি একই ধরনের ফলাফল আসে, নাগরিকদের কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে। আপনার কাছে যেরকম একরকম প্রশ্ন আসে, নাগরিকদের মনে হয়তো কোনো প্রশ্ন আসতে পারে। সে কারণে এটা একটা রিট হয়েছিল। রিট করার অধিকার তো প্রত্যেকটা নাগরিকের আছে। আপনার এখন যখন রিট হয়েছে, তখন রিটের মীমাংসা পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতে হবে। সো আপনি একটা আইনি প্রক্রিয়া
প্রক্রিয়াকে আপনি যখন চালাকি বলেন, তাহলে তো আর কেউ কখনো কোনো বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবে না, আইনের ব্যাখ্যাও চাইতে পারবে না। আইনের আমার মনে হয় আপনি ঠিকই বলছেন, আমার মনে আপনি ঠিকই বলছেন, যেহেতু এটা আইনের ব্যাপার ছিল বলে আপনারা ভিউ নিছেন এবং এটা বলছেন, সেটার মধ্যে কোনো চালাকি ছিল না, সেই কথা আমি মেনে নিলাম। আমার মনে হয় যে তাহলে ঠিকই আছে, জনাব ইশরাক হোসেন এটা এখন যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন, ঠিক করতেছেন না, এবং তাকেও আসলে আইন কানুনের এই ব্যাপারগুলি বোঝা উচিত। আমি এই ব্যাপারে একটু জনাব আজিজ, এম এ আজিজ, আপনার একটু মন্তব্য শুনতে চাইবো ছোট করে। জনাব আজিজ মজুমদার স্পষ্ট বলেছেন যে এটা আসলে আইনি প্রক্রিয়া ছিল, তারা কোনো আইনের বাত্যয় ঘটান নাই। আমি খালেদ, আপনার কথাই আমি একমত। এটা সরকারের অযোগ্যতা, সরকার এই সমস্যা তৈরি করেছে, সরকার চালাকি করেছে। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, সেটা ইলেকশন কমিশন প্রজ্ঞাপন দিয়ে দিছে, এলজিআইডি মিনিস্ট্রি ওথ পড়াবে, ওথটা বাকি ছিল। হ্যাঁ, সেটার ব্যাপারে এমন ভাবে আজিজ ভাই, এমন ভাবে আপনি বলতেছেন ওথটা বাকি, যেন ওথটা কিছুই না, ওথটা যে একটা কিছু, সেইটার জন্যই তো ওথ না হলে কেউ মেয়র হইতে পারে না, এই প্রভিশনটা রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, রাখা হয়েছে। আপনি সরকার, আপনি সরকার, আমি সরকার, আমি চালাকি করি। আমি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ওই ওথ অনুষ্ঠানে, অন্তর্বর্তীকালীন সরকারের ওথ অনুষ্ঠানে ছিলাম। সেখানে তো ওথ নিয়েছে এই চুপ্পু সাহেবের কাছে যে সংবিধান সম্মত রাখার, সংবিধান সম্মত রাখার জন্য ওথ নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কিভাবে? এদের কি কথা বলেন? আমি ওথ নিয়েছি, আমি এই ঘর ঠিক রাখবো, আমি ঘর রং করতে পারবো না, জানালা একটা লাগাইতে পারবো না? না না না, আপনি মালিক হলে পারবেন, আপনি পারবেন না। এটা নির্বাচিত, আমি তো জনগণের রিপ্রেজেন্টেশন করতেছি। জনগণের রিপ্রেজেন্টেশন, এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি কথা হচ্ছে এইরকম একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার ক্ষমতা আসলো, আপনি তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট করবেন না? রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে রিপ্রেজেন্টেশনের বাইরে একদিনও কেউ থাকতে পারে না রে ভাই, তারা তো তাহলে আপনি শোনেন, আমার চাইতে আইনের জ্ঞান আপনার কাছে বেশি আছে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 6 মাসের জেল ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, তিনি কি নৈতিক কারণে সরকার প্রধান হতে পারেন? তার বিরুদ্ধে খুবই প্রাথমিক অবস্থায় তার ওনার যে কোর্টে মামলা ছিল তার উপরে আরো 3টা কোর্ট আছে ভাই। এরকম মামলা আমার আপনার বিরুদ্ধেও এখন একসাথে থাকতে পারে। আজাদ সাহেব মামলা দিয়ে দিলে আপনার মামলা হয়ে যাবে না। শেষ করি, সেই কেসগুলোতে উনি নড়েন নাই, সেই কেসগুলো এক্সিকিউটিভ অর্ডারে খালাস করে দিয়েছে। 1 2 হলো, তিনি, আপনি খেয়াল করে দেখেন যে তিনি আপনার 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে প্রেসিডেন্ট, এটা প্রথমে বলা হলো, এখনো বলা হচ্ছে, এবং সেনা প্রধান বলেছিল যে আপনার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমি নিজে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনা প্রধানকে জিজ্ঞেস করে না 626 জন গেল কোথায়? আমরা তো ভারতে দেখি, আমরা দুবাইতে দেখি। আমি বলি আজিজ ভাই আর্গুমেন্টটা বলেন যে 106 অনুসারে প্রধান বিচারপতি সহ 6 জন বিচারক বলছে। আমি ওইটাই শেষ করছি। যখন সেনা আইএসপি থেকে সেই তালিকা দেওয়া হলো, তখন দেখা গেল প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের আরো জাস্টিস ওই সেনানিবাসে ছিল। তাতে অসুবিধা কি হয়েছে? আমি শেষ করি। তারপরে সেই 100 অনুচ্ছেদ অনুযায়ী মতামতটা কে দিল? উনারাই দিছে। আমি 5 আগস্ট ওইখানে গেছি, 6 আগস্ট সকালবেলা গিয়ে হাইকোর্টে সাইন করতে পারবো না? এটা কি যুক্তি? করবেন, উনি তো নাই। কে বলছে? সে তো সেনানিবাসে ছিল। সেনানিবাস থেকে আসতে পারবো না, গাড়ি চলে না। হাইকোর্টে সাইন করে যাব। আমি বলি জনাব ওবায়দুল হাসান শাহীন, করে হবে না। আপনি শোনেন, তারপরে হাসনাতের নেতৃত্বে হাইকোর্টে মোব ভায়োলেন্স হয়েছে, সব বিচারপতি ভাগায়। সেটা 9 আগস্টে কাহিনী, সেটা 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি সেনানিবাস থেকে 6 আগস্ট সেনানিবাসন থেকে হাইকোর্টে যাইতে, কারণ সেই সময় রাস্তায় কারফিউর মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল, স্পেশাল গাড়িগুলির 35 থেকে 40 মিনিট লাগার কথা ম্যাক্সিমাম। সেটা সরকার কেন, প্রেসিডেন্ট যে মতামত চেয়েছিল সেই ডকুমেন্ট কেন আপনার শো করে না? শো করছে। 2 হলো, আপনি দেখছেন কেমনে? আপনি দেখছেন না?
আমার কাছে কপি আছে, কোন কেমনে বিচারপতি কোত্থেকে আসছে স্বাক্ষর কপি নাই। কোত্থেকে আসছে কপি কোন স্বাক্ষর স্বাক্ষর থাকে না, তাই এটা আমি জানি। স্বাক্ষর থাকে না, আমার কাছে আছে, স্বাক্ষর কোন ইয়া রায়ের কোন মধ্যে থাকে, এটা শোনেন, অনুস্বাক্ষর শোনেন, অনুস্বাক্ষর দিয়ে ইনিশিয়াল দিয়ে যায়। অনুস্বাক্ষর না, রেজিস্টারের স্বাক্ষর করা। হ্যাঁ, কারো তাই সাথে থাকে, তাই কোনো থাকে, তাই বিধান থাকে, না। তাই না, থাকে। না এটা তাহলে রেজিস্টারে আপনি স্বাক্ষর দেখেন, করা আমি যদি দেখি। না থাকে তাই থাকে, তাই থাকে, স্বাক্ষর রেজিস্টার নেই রেজিস্টার কোনো। জানালে তাই থাকে ভাই। বানাইছে ওটা, এখন ওই রেজিস্টারের সাইন কিনা কাকে জানে ওটা। না না, একদম এখন তো আপনি incomplete, সবাই incomplete। আমি আপনাকে বলি 6 তারিখে এই জিনিসটা 106 তারা দিছেন, তারপরে তারা 7 তারিখে কোর্ট করছেন, 8 তারিখে কোর্ট করছেন, 9 তারিখে কোর্ট করছেন, 10 তারিখে হাসানাত আব্দুল্লাহর অন্যায় দাবির মুখে তারা পদত্যাগ করছে, সেটাও আমি মানি। কিন্তু 10 তারিখ পর্যন্ত তারা কি আপনাকে একবারও বলছে 106 তে আমি সাইন করি নাই, প্রফেসর ইউনূসের এখানে আসা না। অবৈধ? একবারও বলছে? আরে আরে তাদের মুখে তারা তো শুনছেন, বলে তারা না। প্রকাশ্য কোর্টে আচ্ছা, প্রেসিডেন্ট কি হ্যাঁ? ও প্রেসিডেন্ট শোনেন, ওই আইন মন্ত্রণালয় থেকে এটা মুভ করছে, কে সাইন করছে জানি না। না না, এটা আমার কাছে চিফ প্রেসিডেন্ট জাস্টিস চেয়ারে, কি চিফ জাস্টিস না, চেয়ারে তো শোনেন, বসছে তো, তারপরে ভাই No, 7, 8, 9 no, তারিখ no, তার no. চেয়ারে বসছে তো। প্রেসিডেন্ট কখনো বলছে যে আমি মতামত চেয়েছি? প্রেসিডেন্টের কাছে আপনি 106 গেছেন? প্রেসিডেন্টের কাছে আপনি গেছেন? কে? আমার প্রেসিডেন্ট- দেওয়া লাগবে না তো প্রেসিডেন্ট তার বিপরীতে কি বলছে? প্রেসিডেন্ট না, তার বলে থেকে সরকার প্রধান আর law রাষ্ট্রপ্রধানের তো, advisor বলছে। সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান তো এটা প্রিভিলেজ তো- কমিউনিকেশন, আপনি জানবেন না তো এটা? আমি তো ল অ্যাডভাইজারের কথা শুনেছি, হ্যাঁ, বলেন। প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট, Right. সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, এটা Right, বৈধ। right. সুতরাং এটা সাংবিধানিক সরকার। অবশ্যই, অবশ্যই। সাংবিধানিক সরকার হলে হ্যাঁ। সংবিধান সমুন্নত রাখার ওত নিয়ে সংবিধান সংস্কার করে কিভাবে বলেন আপনি? তো সংবিধান সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে না? যারা যারা সংবিধান সংস্কার করবে। করছে এখন পর্যন্ত 17 না 18টা সংস্কার মানে 18 amendment চলে। নির্বাচিত Amendment হতে চলে, পারে, তখন সংস্কার তাদের- করেন না? না 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 না, ওত নেয় সেটা না কেউ? নির্বাচিত নির্বাচিত সংসদ করেছে। আজিজ এটা ভাই, নির্বাচিত সংস্কার ছাড়া, অনির্বাচিত- নির্বাচিত সংস্কার ছাড়া সংবিধান সংশোধন হয় নাই? না, এটা বিপ্লবী সরকার করতেন। তাহলে বিপ্লবী- কোনটা বিপ্লবী সরকার আর প্রেসিডেন্ট- কোনটা কি সরকার? নির্বাচিত সংস্কার ছাড়া সংবিধান সংস্কার হয় নাই? না না না, অন্তর্বর্তীকালীন সরকার কোথায় করছে? যত দেশে 1 বছরের বেশি সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিঙ্গার করছে, সেই আজিজ সরকারই ভাই, তর্কটা বিপদে অনেক পড়ে। জায়গায় চলে যেতেছে, আমরা একটু জায়গায় আনি। আমার কাছে কিন্তু মনে আনেন। হয়, জনাব ইশাক সাহেবের ক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইশাক সাহেবকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয় নাই। আমার কাছে মনে হয় ইশাক সাহেবের সাথে স্পেশাল সরকারের কোনো রকম স্পেশাল মানে শত্রুতা নাই, কারণ জনাব শাহাদাত তো বিএনপি করতেন, জনাব শাহাদাতকে মেয়র হইতে দিছে, ইশাক সাহেবের মেয়র হইতে দিবে না কেন? ইশাক সাহেবও বিএনপিই করে, তার তো কোনো শোনেন, অসুবিধা নাই। শোনেন, বরং শাহাদাত শোনেন, সাহেব বেশি দিন ধরে মেয়র থাকবে, উনি মাত্র 1.5 সপ্তাহ থাকতেন। এটা তো যদি পারতো তাহলে দিত তো। আমি ছোট মানুষ, ছোট কথা বলি। না, আপনি অনেক বড় সদীপ মানুষ, ভুইয়া সদীপ ভুইয়া এলজেডি মিনিস্ট্রি রেখে ওই সিটি কর্পোরেশন অফিসে সে ওখানে অফিস করতো। করা লাগবে তো, করতে পারে সারা বিশ্বে যেখানে সেখানে তিনি অ্যাডভাইজার। বাংলাদেশের 33 থেকে 63 পর্যন্ত তারে আপনি অ্যাডভাইজার মানতে পারতেছেন না কেন? তার বয়স কম বইলা? কারণ 6 দিনের 18 বার হেলিকপ্টার এই জন্য মানতে পারতেছে না। এবং তার বিরুদ্ধে তার এপিএস চুরি করছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেমেয়েরা, আমাদের সরকার প্রধানের ছেলেমেয়েরা যখন বড় বড় পোস্টে যান, আমাদের সম্পাদকের ছেলেমেয়েরা যখন বড় চেয়ারে এসে বসেন, তখন তো আপত্তি করতে দেখি না। না, আপত্তি করছি। এই যে এই সরকারের আজিজ ভাই আপনি করছেন, কিন্তু যদি একটা 70 বছরের লোক হেলিকপ্টার চড়তে পারে, একটা 26 বছরের ছেলে হেলিকপ্টার চড়তে পারবে না কেন? সমস্যা কি? কেন? আপনি একটা উদাহরণ দেন তো। আপনি তো এই মিডিয়াতে পাকা, আপনি বলেন তো 6 দিনে হেলিকপ্টার কোন মন্ত্রী, কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপ্রধান চড়েছে? আমি একটা কথা বলি, অন্য কোন মন্ত্রী যদি হইতো আপনি হেলিকপ্টার গুনতেন না, এখন আপনি হেলিকপ্টারই গুনতেছেন বৈশা বৈশা খালি। গুনতেছি কারণ ওনার বিরুদ্ধে অনেক অন্যায়ের, ছাত্রদের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ছাত্রদের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ আছে, সেইটার প্রসঙ্গে জনাব আজাদ মজুমদারের কাছে একটু যাই। জনাব আজাদ মজুমদার, এই কথা ঠিক যে বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের ছাড়াও যেই জায়গায় আমরা নিয়োগের ক্ষেত্রে, টেন্ডারের ক্ষেত্রে, এমনকি পরিবারের আপন সদস্যদের মানে বাবা বা মাকেও লাইসেন্স পাওয়ায় দেওয়ার অভিযোগও আমরা আসলে বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে আমরা শুনেছি। এই জায়গাটা আপনি কি বলবেন? আমি আসলে ওই ফাঁস হওয়া অডিও বা এগুলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না, কিন্তু এইটা এখন বাজারে প্রতিষ্ঠিত সত্য। বিশেষ করে উত্তর ঢাকায় একটা প্রসঙ্গ নিয়োগ করার পর থেকে এটা বাজারে প্রতিষ্ঠিত সত্য যে এই টেন্ডার, ইজারা, নিয়োগ, মাস্টার রোল এগুলি নিয়ে
আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হইতেছে, নাহলে এক সপ্তাহ 1.5 সপ্তাহ কে মেয়র হইলো কে প্রশাসক হইলো এটাতে খুব বেশি আসা যাওয়ার কথা না। এবং সবচেয়ে বেশি অভিযোগ স্থানীয় সরকারের যে উপদেষ্টা আছেন তার বিরুদ্ধেই আসলে শোনা যেতেছে। আজিজ ভাইয়ের ইমোশনটা আমি বুঝি, যে আজিজ ভাই সমান কেউ চুরি করতেন তাহলে এতটা গায়ে লাগতো না, ছাত্ররা চুরি করতেছেন দেখে বেশি গায়ে লাগতেছে। আমি অবশ্য শোনেন, আমি কিন্তু অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি বেশি বেতনে চাকরি করছি, আমার কিছু নাই, আর এখন সাংবাদিক কয়েকটা ধরা খাইছে, দাগ ধরে হারে 20টা 25টা করে 19-29টা ফ্ল্যাট, এইসব চোর, এগুলো তো জেলে যাবেই। আচ্ছা, সাংবাদিক কথা করতে আসছে, তার যে বেতন সেটা মাইনেই চাকরি করতে হবে, নাহলে চলে যাক। আচ্ছা করতে যাক। ঠিক আছে, আমরা একটু জনাব আজাদ মজুমদারের কাছে শুনি। জনাব আজাদ মজুমদার, আসলে আমাদের প্রোগ্রামেরটা একদমই শেষ পর্যায়ে, আমরা মানে একটু এক্সটেনশনে আসি। জি জনাব আজাদ মজুমদার। আমার মনে হয় আপনার প্রশ্নটার মধ্যে একটু সবিরোধিতা আছে। প্রথমত আপনি বলেছেন যে এগুলো প্রতিষ্ঠিত, আবার তারপরে বলেছেন এগুলো অভিযোগ। না, প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত শব্দটা বাদ দিন, এগুলো অভিযোগ। হ্যাঁ, তো অভিযোগ যদি হয় তাহলে তো অভিযোগ প্রমাণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে অভিযোগগুলো এসেছে, এবং আপনি যেমন লাইসেন্সের কথা বলেছেন, বাবাকে ঠিকাদারি লাইসেন্সের কথা বলেছেন, সেই অভিযোগটা এসেছে, উপদেষ্টা নিজে এটার জন্য ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, লাইসেন্স রিভোক করা হয়েছে। এপিএস এর দুর্নীতির অভিযোগ এসেছে, এপিএস এর বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে। যেই সব অভিযোগগুলোর ক্রেডিবল একটা এভিডেন্স সামনে আসতেছে, বা যে অভিযোগগুলো মনে হচ্ছে বিশ্বাসযোগ্য, সেগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর বাকি সব তো হাইপোথেসিস। আপনি একটা ছোট প্রশ্ন করতে চাই, যে এই যে পিএস বা এপিএস এর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমার তো যতদূর জানা আছে পিএস বা এপিএস এর তো অত বড় এক্সিকিউটিভ ক্ষমতা নাই। যদি বড় সাহেবরা টাকা খায়ে ফাইল না ছাড়েন, পিএসএপিএস তো কিছু করার নাই। পিএসএপিএস যদি 20 কোটি টাকা চুরি করে, অবশ্যই 200 কোটি টাকা চুরি করছে হচ্ছে বড় সাহেব, এটা নরমাল অঙ্ক। শেখ হাসিনার চোর যদি, শেখ হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে থাকে, শেখ হাসিনা 40,000 কোটি টাকা চুরি করছে, সহজ হিসাব। না, আপনি এটা এরকম সরলীকরণ তো এভাবে করা সম্ভব না। তবে অভিযোগ যেহেতু এসেছে পিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে। এখন এই দুর্নীতির তদন্তে যদি উপদেষ্টার নামও আছে, তাহলে উপদেষ্টাকেও তদন্তের মধ্যে নেওয়া হবে, তা সেটা নিয়ে তো কেউ কোনো আপত্তি করবে না, বা আপত্তি করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে আপনি যার বিরুদ্ধে অভিযোগটা মূলত এসেছে, আগে তো তাকে তদন্তের আওতায় আনবেন, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তারপরে আপনি বলতে পারবেন যে এটার সাথে উপদেষ্টা জড়িত কি জড়িত না। তার আগে আপনি হাইপোথেসিসের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে, আবার আমার মাঝে মধ্যে আমার আজিজ ভাই একটু আগে আবেগের বসে যেভাবে মানে আপনি বলে বসছেন যে হ্যাঁ, যেহেতু উপদেষ্টার পিএস দুর্নীতি করেছে অতএব উপদেষ্টা দুর্নীতি করেছে, এভাবে তো আসলে দুর্নীতির তদন্ত বা এগুলা হয় না। এগুলা প্রথমত যিনি যার বিরুদ্ধে অপরাধটার অভিযোগ এসেছে তাকে তদন্তের আওতায় আনা হয়েছে কিনা এটা আপনি দেখবেন। তদন্ত নিষ্পন্ন হলে তারপরে আপনি দেখবেন সেই তদন্তে। এই ক্ষেত্রে তো আমি জনাব মজুমদার, মানে আমার ইয়াটা কি, যদি কোনো ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে, এটা অবশ্যই ইন্ডিকেট করে যিনি তার মানে কর্মকর্তা, তার বিরুদ্ধেও আসলে অভিযোগটা তদন্ত করা দরকার। দুদকের তো ঘোষণা দিয়ে এখন জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে, জনাব ফয়েজ আহমদ তৈয়বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা দরকার, ঘোষণা দিয়ে কিন্তু। এবং তাদেরকে স্টেপ ডাউন করার কথা, যেহেতু তাদের কর্মকর্তারা দুর্নীতি করতেছেন, তারা হচ্ছে উপযুক্ত তদন্তের স্বার্থে তারা স্টেপ ডাউন করে তাদের কর্মকর্তারা দুর্নীতি করেছেন এইটার অভিযোগ যদি এসেছে, তারা তাদের এই দুর্নীতির তদন্তকে বাধা দিয়েছেন? বাধা তো দেননি। তারা তো এই দুর্নীতি আজাদ ভাই চেয়ারে বসে থাকলে এটা খুব মুশকিল, বাংলাদেশে খুব মুশকিল ভাই। আপনি যত কথাই বলেন, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তো অভিযোগটা আসেনি, এসেছে হলো পিএসএপি, সবসময় পিএসএর বিরুদ্ধেই আসে। আপনি শুনেন যে সেনগুপ্তের কথা থেকে মনে করায় দেই, 70 লাখ টাকা কিন্তু তার সহকারী এবং তার ড্রাইভারের গাড়িতে ছিল, কথিত অভিযোগ। তার জন্য শুধু তার মন্ত্রিত্বই যায় নাই, তার 40 বছরের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু পলিটিক্যাল ক্যারিয়ার। নাকি ক্যারিয়ার কি আদৌ শেষ হয়েছে? আমার তো মনে হয় না ক্যারিয়ার শেষ হয়েছিল। আপনি সেটা তর্ক করতে পারেন, কিন্তু তাহলে তখনও তো তার পিএসএপিএস এর সাথে যুক্ত ছিল ভাই। সুরঞ্জিত সেনগুপ্ত কি জেলে গিয়েছিলেন এই ঘটনার পরে? আমি তো আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জেলে যাইতে বলতেছি না, স্টেপ ডাউন করতে বলতেছি না, দপ্তর ছাড়া বলতেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে, অবশ্যই উনি স্টেপ ডাউন করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত অভিযোগটা না আসছে একটা তদন্তাধীন বিষয়ে, আপনি যদি আগবাড়িয়ে আসিফ মাহমুদকে এবং ফয়েজ আহমেদ তৈয়ব, তাহলে তো আমি তো বলবো যে আপনি তারা দুইজন ভালো লোক হইতে পারেন, কিন্তু তারা তো উপযুক্ত তদন্তের সাথে
উপযুক্ত তদন্ত? আমি তো বলবো যে আপনি নিজেও তদন্তটা প্রভাবিত করার চেষ্টা করছেন, যদি এরকমই আপনার পারসেপশন হয়। আপনি যখন একটা কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে, প্রথমত তদন্তটা চলতে দেন। তদন্তটা একটা পর্যায়ে গেলে যদি তদন্ত চলাকালীন সময়েও যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে এই দুর্নীতির সাথে অন্য কেউ সম্পৃক্ত আছেন, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছেই। আর এই সরকার তো অনন্তকাল না, এই সরকার আর অল্প কিছুদিন পরেই ক্ষমতা ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় যে জনাব আজাদ মজুমদার হ্যাজ এ ফেয়ার পয়েন্ট, যে এটা আসলে তদন্ত তো সবসময় করা যায় এবং এটা উনি করতেই পারেন। আমরা একটু আজিজ ভাইয়ের কাছ থেকে 1 মিনিট শুনে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে গেছি। 1 মিনিট শুনে তারপর আবার জনাব আজাদ মজুমদারকে আমরা 1 মিনিট শুনে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো। তার আগে একজন দর্শকের একটু মতামত দিতে চাই। এতবার তিনি মতামতটি পাঠিয়েছেন, কিন্তু তার নামটি আমি ঠিক বুঝতে পারতেছি না। তার নামটি বলা হচ্ছে হেকা, HEKA। তিনি বলছেন যে খালেদ মহিউদ্দিনও ঠিক তেমন একজন, কেমন আমি জানি না, স্পষ্টভাবে একজন বাংলাদেশ বিরোধী। তার বিচার হবেই, সময় হলে চোখের সামনে সব দেখতে পাবে। ইতিহাস কাউকে ছাড় দেয় না, আর এই দেশ ভুলে না। আমার বিচার হবে, কারণ আমি আজাদ মজুমদারকে এবং জনাব এম এ আজিজকে অনেকগুলি প্রশ্ন করেছি, সেই জন্য আমার বিচার হবে। আর ঠিক আছে, বিচার হলে তো আমি মানতে রাজি আছি। জনাব আজিজ, জনাব না, আপনি তার আজিজ ভুইয়া না, জনাব এম এ আজিজ, আপনি যদি আমাদের আজকের অনুষ্ঠানে। বিষয়টা হলো, এই সরকারের আমলে আপনার বিচার হওয়ার কোনো আমার মনে হয় সরকারের পক্ষে সম্ভব না। কারণ বিএনপি আসলে বিচার করবে না, 10 মাসে একটা কেসের চার্জশিট দিছে। সুতরাং এই যে আজাদ মজুমদার যে বললো সবার অভিযোগ আছে, তদন্ত হচ্ছে, তদন্ত ওনার আমলে হবে না। আমার মনে হয় এই সরকারের আমলে তদন্ত হয়ে ফিনিশ হয়ে যাওয়া। কিন্তু জনাব আসিফের বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগই তো নাই। অভিযোগ নাই, তার বাপও কমিশন খায়, তার বাপেও না সেটা তো ভাই, আপনি তো সেটা হিয়ারসে বলতেছেন ভাই, আপনি শোনা কথা বলতেছেন, সেটা আমারও কইতে পারেন যে খালেদ আপনি কমিশন। আমি শোনেন, তিনি হেলিকপ্টারে দৌড়াইছেন, মিনিস্ট্রি থেকে হেলিকপ্টার ভাড়া দিয়েছেন, 30 লক্ষ টাকা ভাড়া দিয়েছেন, 10,000 টাকার 15,000। আজিজ ভাই, আপনি একটু হেলিকপ্টার থেকে নাইমা আসেন। হেলিকপ্টার আমাদের মন্ত্রীদের হেলিকপ্টারেই চড়া উচিত সময় বাঁচানোর জন্য। আচ্ছা ঠিক আছে, চলুক, এটা অন্য কথা। উনি ছাত্র, উনি হেঁটেও যেতে পারেন, ওনার শরীরে মন্ত্রী, এই জন্যই তো বলছি 100 টাকা আম পাকাইলে ওইরকমই হয়। আমি বলি আম কিলা পাকাইলে ওইরকম হয়, আমের টেস্ট হয় না, এটা মনে রাখেন। আমি এই জন্য বলছি যে এখন যে অবস্থা, আমি বলছি যে এই 8টা ব্যাচের ছাত্র ধ্বংস করে ফেলা হয়েছে। এরা আর কোনো কাজে আসবে না, এদের মনোজগৎ সব পরিবর্তন করে দিচ্ছে। এরা এই বিজ্ঞানের যুগে সব সার্টিফিকেট নিয়ে বগল দাবা করে ঘুরতে হবে। এদের কোনো কিছু, আমি লিখছি বিরাট করে সমকালে লিখেছি যে আমাদের দেশে বুয়েট সহ একটি যোগ্য না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করতেছে, যতগুলো জায়গায় ব্যবহার করতেছে, তাদের বিচারও করবে না, তাদের অভিযোগও শুনবে না। উনি ছাত্রদেরকে বিপদে ফেলে উনি কেটে পড়বে, দেখে না। ওকে, ঠিক আছে। মিস্টার বা মিসেস হেকা আরও উৎসাহ পেয়েছেন, একই মন্তব্য তিনি 100 বার করতেছেন। যাই হোক, সেটার দিকে আর না থাকে। জনাব আজাদ মজুমদার, আমি জনাব এম এ আজিজের কথা সূত্র ধরে জাস্ট একটা কথা আপনি বলতে চাই, বর্তমান উপদেষ্টা পরিষদ বা বর্তমান সরকার কি আসলে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, সরকারি সম্পদ ব্যবহার করতেছেন তাদের নিজস্ব খেয়াল খুশি মতো কাজে? কেউ বা ধরেন প্রধান উপদেষ্টা 10 মাসে 11 বার সফরে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেলিকপ্টারে ঘুরে ঘুরে, আরেকজন উপদেষ্টা তার ইচ্ছা মতো করে, ব্যাপারটা কি এরকম কিনা? 1-2 মিনিটে যদি মোটেও এরকম না। আমার ধারণা আজিজ ভাই কোনো কারণে ব্যক্তিগত কারণে এই সরকারের উপর ক্ষুব্ধ, কারণ না হলে উনি অনেকগুলো অন্তঃসারশূন্য অভিযোগ করেছেন এই আলোচনায়। আমি যথেষ্ট সময় না থাকায় ওনার আলোচনার জবাব দিতে পারছি না।